সাথী সভাপতি নিখিলদা, প্রদীপ, হারাদা, সুদীপ, অন্যান্য নেতৃবৃন্দ, আমার খেটে খাওয়া মানুষের প্রতিনিধিবৃন্দ, ভাই ও বোনেরা, আমি প্রথমেই সিআইটিউ পুরুলিয়ার জেলা সম্মেলনকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনলেন, জানেন, দুদিন ধরে সম্মেলনে আলোচনা হয়েছে। শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের যে দাবি দেওয়া, তাদের যে সমস্যা, তার সমাধানের জন্য যে বিকল্প, তার জন্য যে লড়াই, আন্দোলন, সংগ্রাম, তার ব্যাপ্তি, সেটা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই সম্মেলনকে সফল করার জন্য এই অঞ্চলের মানুষজন যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মেলন শেষ না, আমরা সম্মেলন করি, সম্মেলন থেকে আগামী দিনের কাজের শপথ নিয়ে বেরোই। তাহলে এখানে যে মানুষ, এখানে যারা কাজ করেন তাদের মজুরি, যারা কাজ পান না তার মজুরি পাওয়ার অধিকার, কাজ পাওয়ার অধিকার, যারা শিল্প কলকারখানা হচ্ছে না বলে এখানে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, তাদের অধিকার, তাদের পরিবারের সমস্যা, যে দিনমজুর, যে ক্ষেত মজুর, যে অস্থায়ী শ্রমিক, যে বিভিন্ন স্কিমের ওয়ার্কার, আশা হোক, মিড ডে মিল হোক, আইসিডিএস হোক, এমনকি সিভিক ভলেন্টিয়ার, যাদেরকে পার্মানেন্ট চাকরি না দিয়ে অল্প পয়সায় খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের নিয়ে লড়াই করার জন্য সিআইটিউ গোটা দেশে এবং আমাদের রাজ্যে এবং আমাদের এই জেলায় আরো বেশি সক্রিয়, আরো বেশি সতেজ হওয়া দরকার আছে। কারণ খেটে খাওয়া মানুষ সংখ্যায় বেশি হলেও তাদেরকে জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষার নাম করে প্রদেশ, জেলা, জাতি, উপজাতির নাম করে ভাগ করে দেওয়া হচ্ছে, যার ফলে বেশি সংখ্যায় হলেও তাদের শক্তিটা কমে যাচ্ছে। আর যারা লুটে খাওয়ার আছে তারা এই সব ভাগের উপরে বিশ্বায়নের নাম করে, গ্লোবালাইজেশনের নাম করে গোটা দুনিয়ার মালিক এক হয়ে যাচ্ছে। রিলায়েন্স কোম্পানি বিজ্ঞাপন হতো না আগে, কালো দুনিয়া মুঠিতে। আমাদের কোনো জোয়ান ছেলে মেয়ে মনে করে হাতে মোবাইল ফোন বসে গেলে বোধহয় দুনিয়াটা মুঠিতে চলে আসে। ওটাতে দুনিয়া মুঠিতে আসে না, বরঞ্চ আমাদের কৃষি, আমাদের কলকারখানা, আমাদের জমি, আমাদের খাল, বিল, নালা, নর্দমা, আমাদের পুকুর, পুষ্করণী, সাগর, পাহাড়, পর্বত, টিলা, বন, জঙ্গল, নদী, চর সব মুঠোয় করে নিচ্ছে দুনিয়ার লোকেরা, আমাদের দেশের লোকেরা। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, আমাদের অনাগত ভবিষ্যৎ যারা আসবে, তারা কোন পৃথিবীতে থাকবে, কোন রাজ্যে থাকবে, কোন অবস্থায় থাকবে, এইটা একটা সংকট তৈরি করা হচ্ছে। আমাদের খাবার জল দূষিত হয়েছে। আমাদের আগের প্রজন্মরা এই পুকুর, এই নদী, নালা থেকে জল নিতে, এখন বলে কোন একটা কোম্পানির বোতল কিনতে হবে। আমাদের বাতাস দূষিত হচ্ছে, এরপরে বলবে নিঃশ্বাসের জন্য আপনার হাওয়াটাকে আপনাদের কিনতে হবে। করোনার সময় দেখেছিলেন নিঃশ্বাস নেওয়ার জন্য কি কষ্ট। আগের ভলান্টিয়াররা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছিল। কেন? লোভের রাজত্ব তৈরি করা হচ্ছে, মুনাফার জন্য সবকিছু হবে। আর এই কদিন আগে কার্ল মার্কসের জন্মদিন গিয়েছে, মাফ করে দিয়েছিলেন। এই পুঁজিপতিরা মুনাফার জন্য, অল্প টাকা মুনাফার জন্য ঝগড়া করতে পারে, বেশি মুনাফার জন্য যুদ্ধ করতে পারে। তখন কোনো ভাবনা নেই। আর এই ঝগড়া, এই ঝামেলার জন্য জাত, পাত, ধর্ম, দেশ, তার পরিচিতি সত্তাকে ব্যবহার করে
प्रतिदिन করছে। कारण मेहनत का इंसान जब अपना हिस्सा मांगेंगे, जब मेहनती मानुष निजे अधिकार चाहिए, हम मेहनत का इंसान जब अपना हिस्सा मांगेंगे, एक बाग नहीं, एक खेत नहीं, सारी दुनिया मांगेंगे। तो শুধুমাত্র একটা ক্ষেত, একটা বাগিচা, একটা বাগান নয়, ওটা দুনিয়া অধিকার তারা চাইবে। এই মিনার, এই বাড়ি, এই সেতু, এই ব্রিজ, এই কারখানা, এই রেল লাইন, এই এয়ারপোর্ট, এই খেটে খাওয়া মানুষ তার মেহনত দিয়ে তৈরি করে। এই প্রচন্ড গরমে, তাপদাহে, বর্ষায়, বৃষ্টিতে, শীতে, বরফে তারা কাজ করে, নগরে প্রাণ করে। তারপরে তাদের মেহনত দিয়ে গড়ে ওঠে। আর লুটেরারা তার সেই অংশটাকে মেরে খায়। এই যে যত আয়েশ করে, যে যত বিলাস করে, যে যত রাজা হয়ে থাকে, সে কিন্তু দেখবেন সে কেন তার বাপ ঠাকুরদা থেকে তার 14 পুরুষ, তার পরিবার সংসার, তারা কিন্তু রাস্তার ধারে কোনোদিন ইট ভাঙেনি। তারা কোনোদিন খেতে গিয়ে কাজ করেনি। তারা কখনো ইট ভাটায় প্রচন্ড রোদে কাদা মাটি মেখে ইট তৈরি করে না। তারা বিড়ি বাঁধে না। তাহলে সম্পদ তৈরি করছে কে, আর সম্পদ লুট করছে কে, সেটাই লড়াই। তাই লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষ, আমরা বামপন্থীরা, লাল ঝান্ডা লোকেরা যখন বলি জাত পাত ধর্ম বর্ণ, হিন্দু মুসলমান, আদিবাসী, কুর্মী, তপশিলি সব একটা হও, ওরা আমাদের গাল দেয়। গাল দেয় কারণ এই সব একসঙ্গে হয়ে গেলে তখন এই লুটেরাদের তলার ধরে পড়বে মানুষ, বড় আমার ভাগ কোথায়, আমার হিস্সা কোথায়, আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ যে সম্পদ তৈরি করলো তার ভাগটা কোথায়, আমি যে রোজগার করছি, আমি যে কাজ করছি, তার বিনিময়ে আমার ছেলে মেয়েরা ভাত রুটি কাপড় কেন পাচ্ছে না? কেন আমার বাড়ির মাথার উপরে বাড়ির ছাদ নেই? কেন আমার ছেলে মেয়েদের জন্য স্কুল নেই? কেন আমার জওয়ান ছেলে মেয়েদের জন্য কলকারখানা নেই? অথচ দেখবেন মুসলিম কিছু লোকের হাতে কোটি কোটি টাকার সম্পদ একটা হচ্ছে। তাহলে আমরা যখন এই কথা বলছি, তার কি বলি লুটেরা, আর যারা লুট হয়ে যাচ্ছে সেই মানুষ, খেটে খাওয়া মানুষ, একটু ভাগাভাগি, মানে ওপর আর নিচ। আর তখন এই ওপর তলার মানুষ, এই আদানি আম্বানি, এই ট্রাম্প, এই গোটা বিশ্বের বড় লোক পুঁজিপতিরা, আগে যেমন জমিদার জমিদাররা, তারা তখন ভাগটাকে বলে যে না, আদিবাসী, কুর্মী, তপশিলি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, বাঙালি, অবাঙালি, বিহারি, ঝাড়খণ্ডী, ওড়িয়া, তামিল, তেলেগু। তাহলে আমরা যখন বলছি ভাগাভাগিটা হচ্ছে উপর আর নিচে, ওরা বলছে খাড়া খাড়ি। তখন দাঁড়িয়ে বলছে আদানি আর আপনি কিন্তু এক, কারণ ধর্ম এক। এই তো, কিন্তু আপনি যখন আদানির তেল কিনে খাচ্ছেন, সে কিন্তু আপনার ধর্ম এক বলে তাতে ভেজাল কম করবে বা দামটা কম করবে, সেটা কিন্তু কখনো করবে না। প্রতিদিন এটা হচ্ছে। আর সেটা যখন আরো ঝাঁকে বসে দাঙ্গা হাঙ্গামা লাগায়, মন্দির মসজিদ হিন্দু মুসলমানের নামে সাম্প্রদায়িক আগুন লাগায়। আমরা দেখলাম এই পেহেলগাঁওতে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী পাকিস্তান থেকে এসে আমাদের দেশের মধ্যে বেশ কিছুটা ঢুকে এসে পর্যটকদের খুন করলো। আচ্ছা, সীমানায় তো পাহারা আছে, কিন্তু বলে না, প্রশ্ন করবে না, প্রশ্ন করলে তুমি দেশদ্রোহী হয়ে যাবে। अरे बाबा, तुम चौकीदार हो, चौकी में बैठे हो, और चौकी पार करके अंदर अगर चलाया तो चौकीदार को पूछेंगे नहीं कि कैसे अंदर आया? बोले नहीं, पूछना मना है। এইখানে হচ্ছে ট্যাক্স। এটা আমি বললাম, আপনি হাততালি মারলেন, আমি সোজাসুজি বললাম। এমনি তো বলে না, अरे वो हिंदू हृदय सम्राट है, वो हिंदू हित का बात करता है, और उसको मोहम्मद शरीफ पूछता है
ये तो पाकिस्तानी है, ये तो मुसलमान है, ये तो ISI है। তাহলে ধর্মকে কি করে ব্যবহার করে বুঝেছেন? আপনার হক, আপনার অধিকারকে নেওয়ার জন্য, আপনার কথা বলার, আপনার প্রশ্ন অধিকারকে নেওয়ার জন্য। এই মনে নেই তো শিলাদিত্য প্রশ্ন করেছিল সারের দাম কেন বাড়ছে দিদি বলুন, এরকমই সভা ছিল, তৃণমূলের সভা ছিল। অমনি মমতা বললো এই মাওবাদী আছে বলেনি? তাহলে দাগিয়ে দেয় না? ওই যে টেলিভিশন চ্যানেলে যখন প্রশ্ন করছিল তানিয়া ভরদ্বাজ, মমতাকে বললো ওই 5 সিটের মেয়েটা রেপ হয়ে গেল, আপনাদের মন্ত্রী এমপিরা কেন এরকম করছে? যে মহিলা ইজ্জত লুটলো তার পক্ষে না হয়ে যারা ইজ্জত লুটলো তাদের পক্ষে কেন গেলেন? মমতা মাইক টাইক খুলে বললো এই বেটা SFI, এ মাওবাদী, এ CPM, এর সঙ্গে কথা বলবো না। তাহলে চায়ের দোকানেই হোক আর টেলিভিশন স্টুডিওতেই হোক, পার্লামেন্টেই হোক আর রাস্তাঘাটেই হোক, এইভাবে ধর্ম পরিচয়কে, এইভাবে রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করা হয়। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে হক চাওয়ার অধিকার, আপনার যে হক কথা বলার অধিকার, আপনার যে কথা বলার অধিকার, আপনার যে প্রশ্ন করার অধিকার, আপনার যে সত্যকে জানার যে ইচ্ছা, তাকে দমন করে। সেটা করলে তো হবে না। তার সঙ্গে যে টেলিভিশন ক্যামেরা দেখেন, টেলিভিশন চ্যানেল দেখেন, তো 3 দিন ধরে দেখেছেন পাকিস্তানের টেলিভিশন দেখাচ্ছে এই ভারত দখল হয়ে গেল, আর ভারতের টেলিভিশন দেখাচ্ছে এই পাকিস্তান দখল হয়ে গেল। যুদ্ধটা হচ্ছিল খুবই অন্যায়, কিন্তু তার থেকে বেশি মগজের মধ্যে, মাথার মধ্যে প্রতিদিন ভাড়াটে দালালদের দিয়ে এই মিথ্যা যুদ্ধ, ভুয়ো যুদ্ধ করানো হচ্ছিল। আর যত না হচ্ছিল ওখানে, তার থেকে পাড়ায় মহল্লায় হিন্দু মুসলমান এইভাবে ভাগ করার চেষ্টা হচ্ছিল। কারা করছিল? আমাদের বিদেশ সচিব বললেন, দেশে ভারতে, ভারত রাষ্ট্রের বিদেশ সচিব বললেন, সে তো সিপিএম না, সে তো রাখু না। কি বললেন? বলেন ওই যে পাকিস্তান থেকে যে সন্ত্রাসবাদীরা এসে এখানকার পর্যটকদের খুন করলো, ছাত্রীজনকে, একজন নেপালি সহপাঠী আমাদের ভারতীয়দেরকে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে আগুন জ্বালানো। এই জন্য তো সন্ত্রাসবাদীরা ধর্ম পরিচয় জিজ্ঞেস করেছিল। কেন জিজ্ঞেস করেছিল? ধর্মকে ব্যবহার করেছিল। আবার বিজেপি, RSS এখানে হয়ে পড়া দেখবেন, সঙ্গে সঙ্গে বললো ওরা ধর্ম ধরে জিজ্ঞেস করেছে। মিডিয়া প্রথম দিকে প্রচার করলো, কতটা সত্যি মিথ্যা জানি না, কিন্তু প্রচারটা তো এলো যে ধারা পুচকে মারা। তাহলে সন্ত্রাসবাদীরা ইসলাম ধর্মকে ব্যবহার করে পাকিস্তানে প্রশিক্ষিত হয়ে ধর্মকে ব্যবহার করে আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন করতে চেয়েছিল। তাহলে আমাদের দেশের মধ্যে ধার্মিক সেজে, দেশপ্রেমিক সেজে সে কি করলো? সেও এই সুযোগে পাড়ায় হিন্দু মুসলমানকে, রাম আর রহিমের বাচ্চাকে আলাদা করে ভাগ করার চেষ্টা করল। তাহলে সীমানার ব্যাপারে সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য, আর তাকে সফল করার জন্য আমাদের টেলিভিশন চ্যানেল থেকে বসে পাড়ায় মহল্লায় যারা হিন্দু মুসলমান করলো, তাদের উদ্দেশ্য এক জায়গায় মিলে গেল না। টিভিকে জিজ্ঞেস করে বললো আরে আমার মুনাফা বাড়াতে হবে, টিআরপি বাড়াতে হবে, মানুষ এটা খাচ্ছে, এই সময় খাওয়াতে হবে। তাহলে ওই মুনাফার জন্য যদি যুদ্ধ বিক্রি হয়, তাহলে যুদ্ধ বিক্রি করবে। আমরা কি বলেছিলাম? আমরা কি বলি? আমরা জন্মানোর আগে থেকে বলেছি। সিপিআইএম, কমিউনিস্ট পার্টি, যখন সিপিআইএম জন্মায়নি তখন থেকে কমিউনিস্টরা বলছে যুদ্ধ কোন সমস্যার সমাধান নয়, আর যুদ্ধ কোন একদিনের ব্যাপার নয়। আজকের দিনে ওই তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আর আপনি যত টাকায় গম কিনতেন, আটা কিনতেন, তার থেকে এখন 1.5 গুণ বেশি দামে কেনেন। আমাদের দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলায় আমরা মন্ত্র দেখেছি 80-81 বছর আগে, সোমনাথ ঘোরের ভাস্কর্য আর চিত্তপ্রসাদের লেখা ছবি দিয়ে আমরা দেখেছি বাংলায় কি করে 30-40 লক্ষ মানুষ মারা গিয়েছিল যুদ্ধের পরে। ভেজাল, মুনাফাখোরি, মজুতদারি,
যুদ্ধ মানেই হচ্ছে কিছু লোকের আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া। এজন্য সুকান্ত বলেছিলেন, স্বর্ণে মালিক স্বর্ণে মজুমদার, তোদের প্রসাদে জমা হলো কত মৃত মানুষের হাত, হিসাব কি দিবি তা। তখন ব্রিটিশ ছিল, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়ছিলাম। আর এখন যে বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে নাচানাচি করে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের খাদ্যমন্ত্রী ছিলেন। আর তিনি যখন খাদ্যমন্ত্রী ছিলেন, এখানে মুনাফাখোরি, মজুতদারি, কালোবাজারি, ভেজাল এবং 30 লক্ষ বাংলার মানুষ মারা গিয়েছিল। এই জন্য 70 বছর জানসান থেকে আরএসএস কেউ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম বলতো না। এখন মনে করে ধর্মের পরিচয়ে একটু জয় শ্রীরাম বলে দিয়ে, একটু হনুমান জয়ন্তী বলে দিয়ে, এখন বোধহয় আগের সব কথা লোকে ভুলে গেছে। তাহলে এখন নতুন করে আবার দেব দেবী তৈরি করতে হবে। পরিষ্কার কথা, যারা নিজের পরিবারের গুরুজনের তারা জানেন যুদ্ধের সময় কিরকম জিনিসের দাম বেড়েছিল। যা বাড়ে তারপরে কমে একটু কম। সরকারের কি আছে? ভারতের সরকার হোক, আর পাকিস্তানের সরকার হোক, আর বাংলাদেশের সরকার হোক, আর আমেরিকার সরকার হোক, যুদ্ধের খরচ যোগাবে আমি আপনি। জিএসটি একটু বাড়িয়ে দেবে, একটু শেষ বাড়িয়ে দেবে, একটু সারচার্জ বাড়িয়ে দেবে। জোর কা ঝটকা ঝটকা ধীরে সে লাগে। তখন এই উত্তেজনা টিভিতে দাঁড়িয়ে ন্যাকামি করে যেটা আসলে করে আপনার মাথার মধ্যে এমন ঘৃণা ভরে দেয়, এমন জোশ ভরে দেয়, তো হবে না, খাবো মরে যাবো, কিন্তু দেখে নেব। এই দেখে নেওয়ার ভাবটা আছে। হাঙ্গামা হয়, তখন ছাত্র লেগে দেয়, তখনও বলে অনেক বহুত বরদাস্ত কর লিয়া, আপ বরদাস্ত নেই করেন, লড়কে লেগে পাকিস্তান। আবার যখন যুদ্ধ হয়, তখন যখন বাবা তৈরি হয়, এইটাকে এই জন্য আমরা যুদ্ধ উন্মাদনা বলি। অনেকে খেপে যায়, উন্মাদ কেন বলছেন? আসলে তখন আপনাকে যুক্তির কথা, তথ্যের কথা, সত্যের কথা এইগুলো আর কিছু শুনতে রাজি হয় না। যেমন দাঙ্গার সময় গুজব শোনে লোকে, গুজব রটানো খারাপ, সরকার বিজ্ঞাপন দিয়ে বলে দিতে হবে। এখন হোয়াটসঅ্যাপে প্রশিক্ষণ চলছে। ভারত সরকারও কিন্তু বলেছে এই যুদ্ধের সময়, এই সন্ত্রাসী হামলার সময় মিথ্যা প্রচার করবেন না, মিথ্যে কথা বলবেন না। কিন্তু সরকার কিরকম চালাকি দেখুন, যারা মিথ্যে কথা বলছে, যারা গুজব করছে, তাদের বাহাদুরি দিচ্ছে, আর যে সত্য কথা বলছে তাকে দেখে দিচ্ছে। ওই একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাকে নিষিদ্ধ করতে হবে। আইনও তো নিষিদ্ধ করতে পারে না। ইন্টারনেট যারা পরিচালকরা তাকে বলে ওইটা দেখাবে না, যেখান থেকে প্রশ্ন আসবে, যেখান থেকে সত্য কথা আসবে। আর বাকি লোকেরা বলে আমরা কি করবো, ওইটাই তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আসছে। আর কি বলবে বিজেপি? আমি প্রশ্ন করছি, কি বলবে আরএসএস? কি বলবে এই টেলিভিশন চ্যানেলে যারা প্রতিদিন রাত 9টার সময় সারা রাত ধরে যুদ্ধ লাগাচ্ছিল? ট্রাম্প বললেন 5টার সময়, আমাদের দেশের সরকার 6টার সময়, পাকিস্তান সরকার 6:30টার সময় বলল আমরা যুদ্ধ বিরোধী করছি। পাঞ্জাবিরা শিখের একটা কথা বলে, দেখবেন পাঞ্জাবে ওই ট্যাক্সি বা কোনো গাড়ি দিল্লিতে গেলে দেখবেন লেখা থাকে সবকা মালিক এক হ্যায়, সবকা মালিক এক হ্যায়। তাহলে ট্রাম্প বুঝে দিলেন ভারত আর পাকিস্তান এই তোমরা যা একটা সব করছিলে, কিন্তু ওয়াশিংটন থেকে বলে দিলেন এইখানে আমরা ইন্দিরা গান্ধীর কথা বলি। যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছিল, ভারত যখন সমর্থন করার কথা বলেছিল, আমরা কমিউনিস্ট পার্টি বলেছিলাম আমাদের মধ্যে যা বিরোধ আছে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য পাশে দাঁড়ান, সমর্থন করুন। তখন নিক্সন ছিলেন প্রেসিডেন্ট আমেরিকা, বলেছিলেন শোনো আমরা কিন্তু পাকিস্তানকে সাহায্য করবো নৌবহর দিয়ে, বিমান বাহিনী দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, কিন্তু তোমরা এসব করবে না। ইন্দিরা গান্ধী বলেছিলেন ওই সময় হাজার হাজার কিলোমিটার দূর থেকে তোমরা আমাদেরকে শাসন করবে, নির্দেশ দেবে, ও দিন চালা। আজকে মোদী এসে বলছেন, আর ওই ওখানকার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, তার নামও নিতে চাই না, যে ও দিন ফির সে লট আয়া, ওয়াশিংটন ডিসি ঠিক করবে। আর আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এত লড়লাম, এই জন্য আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলি। আর আমরা যখন বলি কোনো কাগজ ঢাকার ভিতরে বলে সাম্রাজ্যবাদ কোথায়, কেন আপনারা আমেরিকার কথা বলছেন, কেন বলছি দেখছেন না? আগে সরাসরি ব্রিটিশ এসে আমাদের সিদ্ধান্ত নিত, আর এখন আমেরিকা সিদ্ধান্ত দেয়।
কারণ মোদী বলেছিল না, अब की बार ट्रम्प की सरकार बहुत बड़ा दोस्त है। আমরা চেয়েছিলাম এটা শান্তি হোক, যুদ্ধ থামুক। প্রথমত এটা খুব ফুল ফ্লেজের যুদ্ধ ছিল না। ভারত সরকার নিজে বলেছে, কাগজে বেরিয়েছে সেটা, যে আমরা খুব টার্গেটে মেজর পরিমিত ভাবে হিসেব করে ওদের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে আমরা গোটা বিশ্বের লোককে আমরা দেখালাম যে দেখো এই পজিশন আমাদের কাছে আছে, আমরা যেটাকে তাক করেছি, টার্গেট করেছি, সেই লক্ষ্যকে স্থির রেখে আমরা ওদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা কি চেয়েছিলাম, আমরা কেন সমর্থন করলাম যে সন্ত্রাসবাদী যারা হামলা করেছে they must be brought to book, তাদেরকে শাস্তি দিতে হবে। তাহলে আজকে আমরা প্রশ্ন করবো না যে যারা সন্ত্রাসী করলো, ওই যে 4 জনের ছবি দেখা গিয়েছিল, তারা কোথায় গেল? দেশের মধ্যে এসে তারা খুন করলো, তারপরে দেশ থেকে পালিয়ে গেল কি করে? আপনি তো বোকা বানায় দিয়েছেন কয়েকটা কাশ্মীরিদের বাড়িতে গিয়ে এবং বুলডোজার নিয়ে গিয়ে বাড়িঘর ভেঙে দিল, কাগজের ছবি হলো, যে দেখ আমরা কি কিছু পারি না, আমাদের কাগজ আছে। আর আমরা বলছি তুমি সন্ত্রাসবাদীদেরকে শাস্তি দাও, আর তুমি সাধারণ কাশ্মীরিকে শাস্তি দেবে? এখানে শ্রীলঙ্ক বলে দিল ওই পহেলগাঁওয়ের পরে, যুদ্ধ তখন শুরু হয়নি, যে বারুইপুরে একটা ফ্ল্যাটে 2 জন কাশ্মীরি আশ্রয় নিয়েছে এবং তারা মাথার উপরে বাড়ির ছাদে কিসব যন্ত্রপাতি লাগিয়েছে। আমার সন্দেহ আছে এরা খুব গোলযোগ করতে পারে। অমনি মমতার পুলিশ গেল, এমনিতে খবর দিলে পুলিশ আসে না। মুর্শিদাবাদ দাঙ্গার সময় দেখেছেন 4 ঘন্টা 5 ঘন্টা লোকে যখন আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে, ঘর ঘরে খুন হচ্ছে, তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তখন রাজ্যের পুলিশের দেখা পাওয়া যায়নি মুর্শিদাবাদে। আমি নিজে গেছিলাম, দাঙ্গার পরে দেখেছিলাম, মমতা 1 মাস পরে গিয়েছেন। পুলিশ গেল, গিয়ে দেখলো, বললো একজন হিন্দু একজন মুসলমান ঘটনা চলে। হিন্দু মুসলমান বলতে হয় আজকাল, আগে বলার দরকার হতো না। বামফ্রন্ট সরকার ছিল তখন কথায় কথায় এত হিন্দু মুসলমান বলতে হতো না। এখন বিজেপি কংগ্রেস সরকারের নতুন নিয়ম হয়ে গেছে, সন্ত্রাসবাদীরা খোঁজে, আর যারা দাঙ্গামা করে সাম্প্রদায়িকতা করে তারা খোঁজে। তো পুলিশ বললো ওরা একটা ইঞ্জিনিয়ার প্রজেক্টের কাজ নিয়ে এসছে, বলতে বলতে একটা কোম্পানি 2 বন্ধু মিলে ওখানে ঘর ভাড়া নিয়ে আছে, আর যে ছাদের উপরে যন্ত্রপাতি বলেছিল বললো ওটা জিও কোম্পানির রাউটার আছে, ওদের ইন্টারনেটের দরকার হয়, ওই জন্য ইন্টারনেটের জন্য ওপরে একটা যন্ত্র রাখে। তাহলে বুঝতে পারছেন এরকম টিমকে তাল করা হয়। মমতা ব্যানার্জির যদি মুরত থাকতো আর রাজ্যের পুলিশের যদি কাগজ থাকতো, তাহলে শুধুমাত্র উস্কানি দেওয়ার জন্য, ঘৃণা ছড়ানোর জন্য, গুজব করার জন্য আইন আছে আমাদের, তার বিরুদ্ধে এফআইআর করে তাকে জেলে ভেতরে প্রতিদিন উস্কানি দেওয়া হচ্ছে, প্রতিদিন ঘৃণা ছড়ানো হচ্ছে। আমরা বলেছি এই ঘৃণা কেন ছড়ায়? কারণ ধর্মকে যদি রাজনীতিতে ব্যবহার করা হয়, তাহলে তোমার ধর্মের থেকে আমার ধর্ম ভালো, আর আমার ধর্ম ভালো কেন না তোমার ধর্ম খারাপ। এখানে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো তফাৎ নেই। আর ধর্মস্থানগুলোকে ঘাঁটি করে, এই যে মাসুদ আজহারের পরিবারের উপরে যখন আমাদের ত্যাগ করে আমরা করলাম, দেখলেন ওটা মসজিদে করেছিল, তাহলে পাকিস্তান করলে যখন মসজিদের উপর হামলা হলো, আমরা জানি না বৃন্দাবনে কিরকম গোল্ডেন টেম্পল অমৃতসরে সেটাকে ঘাঁটি করেছিল, যার ফলে যখন তার বিরুদ্ধে অভিযান হলো, দেখো গোল্ডেন টেম্পলের উপর হামলা হয়েছে। তাহলে আসলে মন্দির বা গুরুদ্বারা বা গির্জা আপনাকে এই কাজ করতে দেয়নি। কিন্তু যখন ধর্মকে আশ্রয় করে রাজনীতি করা হয়, তখন ধর্ম, ধর্মীয় বস্তু, ধর্মীয় তিথি, ধর্মীয় উৎসব, ধর্মীয় আচার, ধর্মীয় রীতিনীতি, ধর্মপুরুষ, ধর্ম ব্যক্তি এবং ধর্মস্থানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য জ্যোতি বসু বলেছিলেন ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলাবেন না, ওরা খুব সাংঘাতিক জিনিস। মানে কাশ্মীরের যে মিলিটান্সি, কাশ্মীরের যে উগ্রবাদ, পাকিস্তান সচেষ্ট ভাবে আফগানিস্তান এবং পরবর্তী সময়ে ধর্মকে মিলিয়ে ওটাকে ইসলামিক করার চেষ্টা করেছে। আমাদের এখানেও যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা এটাতে খুব উৎসাহিত হয়ে ওটাকে ধর্মীয় উপাদানকে আরো বেশি যুক্ত করেছে। এই জন্য আপনারা সেক্সি মাপগুলো করে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, বিতর্কে, রাস্তায় ঘাটে দেখবেন সন্ত্রাসবাদীর উপর তত বেশি আক্রমণ না, যত বেশি মার্ক্সবাদীদের উপরে, যত বেশি সেকুলারদের উপরে। আমরা বলেছি ওই সত্য কথাটা জোর গলায় বলতে হয়,
আবেগ এক সময় থেমে যায়। দাঙ্গা হাঙ্গামা গুজব যুদ্ধের সময় আবেগটাকে অনেক বেশি উপরে তোলা হয়, তারপরে আবেগ নিচে নেমে আসে। আমরা দেখলাম 2-3 দিনের মধ্যে এরকম আবেগ এখন আস্তে আস্তে নিচে নেমে আসছে। তখন অনেক বাড়িতে হয়, আমাদের বাড়িতে মনে করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া হয় না, চেঁচামেচি হয়, তারপরে হাতে যদি কলম থাকে কলম ছুড়ে মেরে দেয়, ওরা যদি থালা থাকে ধাম করে থালা ফেলে দেয়, এরা যা ধরে আওয়াজ হয়, এই কি করছো কি করছো, পাড়া পাড়া বেশি জানবে। তারপরে একটু করে রাখল থেমে যায়, তো নিজে মনে করে আমার মনে এরকম করা উচিত হয় না, আমি যদি কলম ছুড়ে না ফেলতাম ভালো হতো, আমি যদি থালাটা জোরে না আওয়াজ দিতাম তাহলে ভালো হতো। তার মানে যখন থালায় আওয়াজ করছিল তখন বুদ্ধিটা কাজ করছিল না, তখন রাগটা কাজ করছিল। যখন রাগটা নেমে গেল, আবেগটা কমে গেল, তখন যুক্তি খোঁজে, তখন বুদ্ধি খোঁজে। আমি এখন বলবো যারা এই এত বেশি যুদ্ধেই মনোভাব করছিলেন, উন্মাদনা দেখাচ্ছিলেন, এখন যেমন পাকিস্তান চাইবে না সে আবার ওই গোলাবারুদ নিয়ে হামলা করার চেষ্টা করবে, কারণ তারা সবসময় করে আসে। আর সেই জন্য আমরা বলি যে কূটনৈতিক চাপ তৈরি করতে হয়। আমাদের সুবিধে ছিল, সেই সুবিধে বিজেপি নষ্ট করেছে। সন্ত্রাসবাদী হামলার পরে গোটা বিশ্বকে পাকিস্তানের প্রতি, পাকিস্তানে যে মদত দিচ্ছে সন্ত্রাসবাদীদেরকে, তার বিরুদ্ধে ঘৃণা উঠিয়ে দেওয়ার সচেষ্ট হওয়ার কথা ছিল। তার জন্য কূটনৈতিক কার্যকলাপ লাগতো। আর তারপরে যুদ্ধই করলি বাবা, তখন কেন আবার সেই হেডমাস্টার বললেন তখন পেছিয়ে চলে এলি কেন? তোমার দূরত্ব আমরা বুঝে গেলাম। দেশের মানুষের কথা শুনছিলেন, আমি শুধু এটুকুই বলবো, গরিবের কথা বাসি হলে যখন আমরা বলছিলাম তখন আমাদের গাল দিচ্ছিল। এখনো দাঁড়িয়ে আমরা মনে করি আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদেরকে আমাদের সীমানায় আমাদের আরো বেশি পাহারা বাড়াতে হবে, আমাদের ভবিষ্যতে যাতে এরকম কোনো সমস্যা না হয় তার জন্য তৈরি থাকতে হবে। কিন্তু তার পাশাপাশি সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে, একটা করতে হবে। দেশকে যদি ভাগ করতে চায় তাহলে ওই পাকিস্তানের উদ্দেশ্য, সন্ত্রাসবাদের উদ্দেশ্য, সাম্রাজ্যবাদের উদ্দেশ্য সেটা সফল হয়েছে। সুতরাং ওরা সন্ত্রাসবাদ কেন করে? যুদ্ধ মানে সীমানা, এই মিসাইল বোমা কেন এদিকে দিকে পাঠায়? তারপরে সীমানা থেকে যুদ্ধটাকে যা গোলাগুলি করছে আরো দেশের ভেতরে পাঠিয়ে দেয়। সাম্প্রদায়িক শক্তি তাই করে, যুদ্ধটা সীমানার ওপারে নয়, সীমানার ভেতরে, আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার ক্লাবে ওই দাঙ্গা হাঙ্গামাটা নিয়ে আসে। যুদ্ধটা ঘরের মধ্যে লড়তে হয় না, যুদ্ধ হলে ঘরটাকে আরো বেশি মজবুত করতে হয়, একটা করতে হয়। আমরা সেই আমি ধন্যবাদ জানাবো যে এই যুদ্ধের আবহাওয়া অনেক বলে এখন সব কি হবে, তার মধ্যে আপনারা সম্মেলন করলেন। তার মধ্যে ওই সমকোটের ব্যাপার নিয়ে, মজুরির প্রশ্ন নিয়ে, এই যে খেটে খাওয়া মানুষের আরো বেশি শোষণ করার জন্য সময় আরো বাড়িয়ে দেবে, মজুরি আরো কমিয়ে দেবে, তার মধ্যে আমাদের কৃষকের ফসলের দামের প্রশ্নে, আমাদের 100 দিনের কাজের প্রশ্নে, আমাদের আবাস যোজনার প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে, যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো নিয়ে প্রচার করছিলেন। একটু অসুবিধা হচ্ছিল, তখন সবাই একটু যুদ্ধের দিকে টেলিভিশন ক্যামেরা নজর রেখেছিল যে কোথায় ইসলামাবাদে কি হলো, করাচিতে কি হলো, দিল্লিতে কি হলো, কাশ্মীরে কি হলো। তখন আপনার যে রুজির প্রশ্ন, আপনার যে রেশনের প্রশ্ন, আপনার যে ঘরের টাকা চুরি হয়েছে সেই প্রশ্ন, 100 দিনের কাজের প্রশ্ন, 100 দিনের টাকা পাওয়া যাচ্ছে না কাজের সেই প্রশ্ন, সেগুলো পেছনে চলে যায়। এই জন্য শাসক শ্রেণী চায় আপনার দাবি দেওয়া, খেটে খাওয়া মানুষের দাবি দেওয়া, এগুলো পেছনে চলে যায়। আর সামনে পাকিস্তান চায় কাশ্মীর আসুক। এখন আমাদের বিপদ হলো, এখন আমেরিকাও বলছে এবার থেকে কাশ্মীর নিয়ে আমি তোমাদের মধ্যে, কাশ্মীর নিয়ে আমি তোমাদের নিয়ে মিটমাট করিয়ে দেব। আমাদের সেই সিমলা চুক্তি থেকে বলা ছিল যে আমাদের দ্বিপাক্ষিক ব্যাপার, আমরা কোনো থার্ড আম্পায়ারকে রাখবো না। পাকিস্তান সবসময় চেষ্টা করেছে কাশ্মীরের ব্যাপারটাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সবসময় বলেছি সিমলা চুক্তি করে গড়ে দেওয়া হয়েছিল আমাদের দুজনের ব্যাপার আমরা মেটাবো। কিন্তু আজকে দাঁড়িয়ে ওই ছোটবেলা একটা গল্প শুনেছেন যে পিঠে নিয়ে একটা ঝামেলা করছিল দুজন বেড়াল, তাই না? তারপর একটা বাঁদর এলো, বললো দাঁড়াও তুমি একটা ঝামেলা করছো, দাঁড়াও আমি তোমাদের ভাবটা ঠিক করে। হিন্দিতে ওই জন্য প্রবাদে বলে মহারাজ বন্দর বাটের জন্য বলে যে সে যদি উঠতে চায় তাহলে সে কিন্তু তোমারটা একটু করে করে আপনার ভাগটা কমিয়ে দেবে আর নিজের ভাগটা বাড়িয়ে নেবে। এখন যাতে আমেরিকা
এই আমরা যাতে বিড়ালের মতো মেয়াও বেশি না করি, আর আমেরিকা যাতে বাঁদরের ভূমিকা নিয়ে যাতে বন্ধন বাট না করে, এই জন্য আমাদের দক্ষিণ এশিয়ার মানুষকে সচেতন থাকতে হবে। আর এটা করতে হলে নিজের মধ্যে যেটাকে বলে ডিটক্সিং, ঘৃণা। এই গত কিছুদিনের মধ্যে মিডিয়া এবং শাসক দল যেভাবে আমাদের মনের মধ্যে, মননের মধ্যে, মগজের মধ্যে ঘৃণা ঢুকিয়েছে, এই ঘৃণাকে একটু বার করতে হবে। আর সেই ঘৃণা বেরোনোর ওষুধ হচ্ছে খেটে খাওয়া মানুষের লড়াই। 20 মে ধর্মঘট ছিল, তাকে কেন্দ্র করে আপনার রুটির প্রশ্ন, আপনার রুজির প্রশ্ন, আপনার রেশনের প্রশ্ন, আপনার আবাসের প্রশ্ন, আপনার 100 দিনের কাজের প্রশ্ন, আপনার রাস্তার প্রশ্ন, আপনার বিজলির প্রশ্ন, আপনার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবারে 3 লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে, ড্রপ আউট হচ্ছে, পরিযায়ী শ্রমিক হচ্ছে, শিক্ষিত হয়ে গেলে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, চাকরি বিক্রি হচ্ছে। শিক্ষককে আমি দেখেছেন 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে। আর কিভাবে তৃণমূল টাকা রোজগার করেছে। আর এখানে বিজেপি তৃণমূল আরজি কর থেকে শিক্ষক নিয়োগ, নারদা সরকারের প্রত্যেকটা ঘটনায় তারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় না। এই জন্য সুযোগ পেয়েছে আপনার বিরুদ্ধে, ওর বিরুদ্ধে আপনাকে লড়িয়ে দিচ্ছে। কিন্তু আরজি করের প্রশ্নে বলবো না যে কলকাতা পুলিশ যা বললো সিবিআই তাই বলছে, তখনই বোঝা যায় সেটিংটা কোথায় হয়েছে। এই সময়ের মধ্যে দেখবেন এই যুদ্ধের সুযোগে বিজেপি আর তৃণমূল, আইটি সেল যারা দেখেন, আইপ্যাড যারা দেখেন, যারা বিজেপি মোদি করে আর যারা মমতা অভিষেক করে, সেই সব একান্ত দেখবেন একসঙ্গে মিলে সিপিআই কে গালাগাল দিচ্ছে, বামপন্থীকে গালাগাল দিচ্ছে। তখন কিন্তু এই চোরে চোরে মাস্তুতো কুস্তুতো ভাই হয়ে গিয়েছে। কারণ ওরা চায় দুর্নীতির প্রশ্ন সামনে যাতে না আসে, দাঙ্গা হাঙ্গামা প্রশ্ন যাতে সামনে না আসে। আর এই জন্যই তারা, আমরা গর্বিত, লাল ঝান্ডা সঠিক পথে ছিল, সঠিক পথে আছে এবং হক কথা সোচ্চারে বলছে। এজন্য দুনিয়ার যারা আমাদের হক কেড়ে নিচ্ছে, অধিকার কেড়ে নিচ্ছে, তারা সবসময় আমাদের উপরে রাগ করবে, গালাগাল দেবে, অভিযোগ করবে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমাদের নিজেদের লক্ষ্য স্থির রাখতে হবে, আমাদের মানুষের ঐক্যকে সংঘবদ্ধ করতে হবে। মানুষ যাতে কে কি খায়, কে কি পড়ে, কোন ভাষায় কথা বলে, এ নিয়ে দেশের মানুষ যাতে ভাগ না হয়। দেশপ্রেমের 1 নম্বর শর্ত হচ্ছে দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ রাখা, সংঘবদ্ধ করা। আর দেশ বিরোধিতার 1 নম্বর কাজ হচ্ছে দেশের মানুষের মধ্যে ভাগ করে দেওয়া। আপনি যদি পরিবারের মাথা হন, আপনি চাইবেন পরিবারের সবাই সুখে শান্তিতে ঐক্যবদ্ধ হয়ে থাকবে। আপনি কখনো চাইবেন না পরিবারের একজন আরেকজনের মধ্যে ঝগড়া করা। তাহলে আপনি যদি দেশের প্রধান হন আর দেশ চালান, দেশকে যদি ভালোবাসেন, তাহলে আপনার দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং দেশের মানুষকে একটা করতে হবে। এই শপথ নিয়ে আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনলেন। প্রচন্ড গরম দাবদাহের মধ্যে আপনারা এলেন এবং তারপরে দীর্ঘক্ষণ রোদ উপেক্ষা করে বসলেন, শুনলেন। তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।